Dear students, can you hear me? Yes, sir. Okay. এটা তোমাদের সাথে আমার সেকেন্ড রিভিউ ক্লাস এবং এইটার মাধ্যমে আমি এইবারের এই যে অনলাইন যে ক্লাসগুলো নিলাম আমি মনে হয় 5টা ক্লাস নিচ্ছি এবং এটা লাস্ট ক্লাস। হ্যাঁ, তোমাদের আগামী সপ্তাহে অর্থাৎ আগামী বৃহস্পতিবারে ডাক্তার আখলাক আহমেদ তোমাদের ক্লাস নেবেন, ভিডিও ক্লাস। এটা মূলত আমি তোমাদেরকে 5th ইয়ারে যে ক্লাসগুলো নিয়েছিলাম সেগুলোর সামারাইজেশন। এইগুলো তো আর বেশি দিন হয় নাই তোমাদের, তাই না? বেশি দিন হয় নাই যেহেতু, সুতরাং এগুলো তোমাদের মনেই আছে। আমি চেষ্টা করব চ্যাপ্টার ওয়াইজ এই চ্যাপ্টারে এই পড়তে হবে এটা বলবো, প্লাস হইলো যে খুব ইম্পর্টেন্ট যে অংশটা সেটা তোমাদেরকে আবার স্মরণ করিয়ে দেওয়ার। পার্টিসিপেন্টস তো কম খুব। আমি শুরু করব? আমরা শুরু করে দিই। তোমাদের সাথে এই ক্লাসটা আমি 5th ইয়ারে নিয়েছিলাম। এখানে ফেব্রাইল কনভালশন, এপিলেপসি, মেনিনজাইটিস এন্ড এনকেফালাইটিস, অনেক বড় একটা ক্লাস। হেডলাইনেই 4টা ডিজিজের নাম আছে দেখা যাচ্ছে, তাই না? তো এই চ্যাপ্টারে যেটা কমন, একদম প্রথমেই কমন কজেস অফ কনভালশন ইন চিলড্রেন, এটা কিন্তু পরীক্ষার সময় ধরা হয় এবং তোমাদেরকে এই যে নামগুলো আছে উপরে সেগুলোই বলতে হবে, অর্থাৎ এবং সিরিয়াল যেরকম আছে এইরকমই বলতে হবে। অর্থাৎ সেভারাল কনভালশন হচ্ছে কমনেস্ট কজ অফ কনভালশন ইন চিলড্রেন, তারপরেই হচ্ছে এপিলেপসি, তারপর মেনিনজাইটিস, তারপর এনকেফালাইটিস। তোমার টিটেনাসে কিন্তু কনভালশন ঠিকটা এটা টিপিক্যাল কনভালশন না এবং আমরা শুনতে চাই না, কিন্তু তোমাদের পরীক্ষার হলে তোমরা প্রায় টিটেনাসটা ওই কমন কজ অফ কনভালশন ইন চিলড্রেনের মধ্যে বলো, এটা না বলা ভালো। আর যদি বলতে চাও তাহলে শেষের দিকে বলবো, প্রথমেই বলো না। আর নিওনেটাল কনভালশন যেগুলা, হ্যাঁ, নিওনেটাল কনভালশন কিন্তু কমন কজ অফ চিলড্রেন হবে না, নিওনেটাল কনভালশন নিওনেটাল কনভালশন হয়, সেটাও তোমরা অনেকে বলো পরীক্ষার সময়। আমার যতটুকু এক্সপেরিয়েন্স আছে এই দুইটা তোমরা প্রায়ই বলো। সুতরাং এই প্রশ্ন এটা হলো কমন কোশ্চেন এবং এটার জন্য রেডি থাকবা যে এটা যে কোনো চ্যাপ্টারের শুরুতেই এই ধরনের কিছু কোশ্চেন থাকে, যেমন গত ইয়েতে ছিল যে কমন ইনফেকশাস ডিজিজেস ইন চিলড্রেন, হ্যাঁ, ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ কমন যেগুলো আছে এগুলো নাম না জানলে তো হবে না, তাই না? তাহলে প্রথমেই হচ্ছে কমন কজেস অফ কনভালশন ইন চিলড্রেন, এটা আলাদা করে স্লাইড দেখানো হয় নাই কারণ এটার যে হেডলাইন আছে এটাই স্লাইড। এরপরে যেটা আছে ক্রাইটেরিয়া ফর ডায়াগনোসিস অফ ফেব্রাইল কনভালশন, আমি দেখি তোমাদের সাথে আলাপ করব আশা করি। তারপর হচ্ছে ম্যানেজমেন্ট অফ ফেব্রাইল কনভালশন এবং কাউন্সেলিং অফ ফেব্রাইল কনভালশন। তাহলে ফেব্রাইল কনভালশন থেকে আরো অনেক কিছু পড়তে হবে, কিন্তু এই চারটা অবশ্যই পড়তে হবে। তারপরে আসো মেনিনজাইটিস। মেনিনজাইটিসের মধ্যে মেনিনজাইটিস তো আবার বিভিন্ন ধরনের আছে, ব্যাকটেরিয়াল বা পায়োজেনিক মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিস, টিউবারকুলার মেনিনজাইটিস, তারপরে প্যারাসাইটিক মেনিনজাইটিস। তো এর মধ্যে তোমাদের ইথিওপ্যাথোজেনেসিস অফ পায়োজেনিক মেনিনজাইটিস জানা লাগবে। মেনিনজাইটিস বলতে এখানে মূলত পায়োজেনিক মেনিনজাইটিসকে বোঝানো হচ্ছে। ক্লিনিক্যাল প্রেজেন্টেশনস অফ মেনিনজাইটিস, ম্যানেজমেন্ট অফ পায়োজেনিক মেনিনজাইটিস, অর্থাৎ কি ইনভেস্টিগেশন করবা, কি ট্রিটমেন্ট দিবা, কি কাউন্সেলিং করবা। সিএসএফ ফাইন্ডিংস অফ পায়োজেনিক, টিউবারকুলার এন্ড ভাইরাল মেনিনজাইটিস, এটা তোমাদের পরীক্ষার সময় ওই যে সিনারিও দেওয়া থাকে যেগুলা, সেগুলোর মধ্যেও থাকতে পারে, প্লাস হইলো পরীক্ষায় কিন্তু কিছু ইনভেস্টিগেশনস এর রিপোর্ট দেওয়া হয়। এখন একটা সিএসএফ ফাইন্ডিং দিয়ে তোমাকে হয়তো এটা দেখে বলতে হইতে পারে যে এটা কি, এটা ডায়াগনোসিস কি। তো সেই ক্ষেত্রে এটা পায়োজেনিক মেনিনজাইটিস না টিউবারকুলার মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিস সাধারণত দেওয়া হয় না, কারণ ভাইরাল মেনিনজাইটিসে ফাইন্ডিং গুলো সাধারণত নরমালের কাছাকাছি থাকে। এইজন্য ওই পায়োজেনিক মেনিনজাইটিস আর টিউবারকুলার মেনিনজাইটিস এই দুইটা মাথায় রাখতে হবে, এবং যদি কোনো দেখা যায় যে এটা সিএসএফ এর রিপোর্ট তাহলে তোমাদের ডায়াগনোসিস এই দুইটার মধ্যে একটা হবে। আর ক্লিনিক্যাল স্টেজিং অফ টিউবারকুলার মেনিনজাইটিস, এটা জানা লাগবে, 3টা স্টেজ আছে, আমি পারলে দেখাবো। কমপ্লিকেশনস অফ পায়োজেনিক মেনিনজাইটিস, এটা বোধহয় আগের থেকে নেমে চলে আসছে, যাই হোক অসুবিধা নাই। অর্থাৎ পায়োজেনিক মেনিনজাইটিস থেকে আমাদেরকে ইথিওপ্যাথোজেনেসিস জানতে হবে, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন জানতে হবে, ম্যানেজমেন্ট জানতে হবে, কমপ্লিকেশন জানতে হবে।
টিউবারকুলার মেনিনজাইটিসের স্টেজিংটা জানতে হবে, প্রগনোসিস অফ টিউবারকুলার মেনিনজাইটিস এটা জানতে হবে। আরেকটা ছিল হলো এপিলেপসি। এপিলেপসি থেকে ডিফাইন এন্ড ক্লাসিফাই এপিলেপসি। এটুকু জানলেই হবে। এপিলেপসিতে আমরা সাধারণত এর বেশি যাই না, কারণ এটা হলো অ্যাডাল্ট মেডিসিনে আছে এবং ওনারাই পড়ায়। আমরা শুধু এপিলেপসির এইটাতে যাই। আমি অবশ্য আমার লেকচারে তোমাদেরকে একটা এপিলেপসির স্পেসিফিক এপিলেপসি পড়াইছিলাম আগে। সেটার নাম হলো ওয়েস্ট সিনড্রোম। তোমাদের মনে আছে কিনা জানি না। তো সেইটা একটু পড়তে হবে। কোনো এক্সামে, যেহেতু বাচ্চাদের মধ্যে ওটাই সবচেয়ে কমন টাইপ, ওয়েস্ট সিনড্রোম। তো ওয়েস্ট সিনড্রোমটা তোমরা পড়বা, এটা স্লাইডে দেখানো হবে না। কারণ স্লাইডে সবকিছু দেখাইতে গেলে তো আর আমি কভার করতে পারবো না। যাই হোক, এই ছিল তোমাদের ফেব্রাইল কনভালশন, এপিলেপসি, মেনিনজাইটিস আর এনকেফালাইটিস ক্লাসের 4 বক্তা। এখন আমরা একটু আলোচনা করে বেরি ফেব্রাইল কনভালশন বা ফেব্রাইল সিজার কাকে বলে। ফেব্রাইল সিজার আর সিজার্স that occur between the age of 6 to 60 months with a temperature of 38 degree Celsius. এটা যদি ফারেনহাইটে করি তাহলে 100.4 ডিগ্রি ফারেনহাইট অর হায়ার, অর্থাৎ কম করে 100.4 ডিগ্রি ফারেনহাইট হইতে হবে অথবা তার চেয়ে বেশি। That are not the result of the central nervous system infection, অর্থাৎ মেনিনজাইটিস, এনকেফালাইটিস এগুলো হবে না, or any metabolic imbalance, and that occur in the absence of a history of prior febrile seizure, অর্থাৎ এর আগে জ্বর ছাড়া সিজার হইছে, এই ধরনের কোনো হিস্ট্রি যদি থাকে তাহলে সেটা আমরা ফেব্রাইল সিজার বলবো না। তো এই ডেফিনেশন অনেক সময় অনেকে শুনতে চায়। তাহলে ক্লিয়ার কাট, ফেব্রাইল সিজার হচ্ছে সিজার বাচ্চাদের হয় 6 মাস থেকে 60 মাস, মানে 5 বছর বয়স পর্যন্ত। টেম্পারেচার হইতে হবে কমপক্ষে 100.4 ডিগ্রি ফারেনহাইট। তারপরে হলো এটা কোনো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ইনফেকশনের জন্য না, মেটাবলিক ইমব্যালেন্সের জন্য না, এবং এটাতে প্রায়র হিস্ট্রি অফ এ ফেব্রাইল সিজার থাকতে পারবে না। একটু আগে আমি তোমাদের বলতেছিলাম, দিস ইজ দ্য মোস্ট কমন সিজার ডিসঅর্ডার ইন চাইল্ডহুড এন্ড জেনারেলি হ্যাভ ভেরি গুড প্রগনোসিস। সাধারণত এটার প্রগনোসিস ভালো। এগুলো 5 বছর পরে কমে যায়। এইখানে ফেব্রাইল সিজারের আবার 3 ধরনের টাইপ আছে। একটা নাম হলো সিম্পল ফেব্রাইল সিজার, একটা হলো কমপ্লেক্স ফেব্রাইল সিজার, আর একটা হলো ফেব্রাইল স্ট্যাটাস এপিলেপটিকাস। তো যদি ফেব্রাইল কনভালশনের হিস্ট্রি আছে এরকম পেশেন্টের স্ট্যাটাস এপিলেপটিকাস হয়, সেটার নাম হচ্ছে ফেব্রাইল স্ট্যাটাস এপিলেপটিকাস। তো তোমাদের পরীক্ষার জন্য ওটা খুব বেশি ইম্পর্টেন্ট না, শুধু টাইপগুলো একটু বলে দিলাম। তো সিম্পল ফেব্রাইল সিজারের যে এখানে আমাদের যে প্রথমেই যে আমরা কি শিখবো তার মধ্যে যেটা ছিল, সেটার মধ্যে একটা ছিল হলো ক্যারেক্টারিস্টিক্স অফ সিম্পল ফেব্রাইল সিজার। কি হবে? এটা সাধারণত জেনারেলাইজড হয়, ইউজুয়ালি টনিক-ক্লনিক সিজার, অ্যাটাক অ্যাসোসিয়েটেড ফিভার, জ্বর ছাড়া হবে না। তাইলে জেনারেলাইজড সিজার টনিক-ক্লনিক হয় সাধারণত এবং অ্যাসোসিয়েটেড উইথ ফিভার। লাস্ট ফর ম্যাক্সিমাম অফ 15 মিনিট। যদি 15 মিনিটের বেশি থাকে সেটাকে সিম্পল ফেব্রাইল সিজার বলা যাবে না, এমনকি এটা ফেব্রাইল সিজার হওয়ার সম্ভাবনাই কম। নট রিকারেন্ট উইদিন 24 আওয়ার্স, অর্থাৎ সাধারণত 24 ঘন্টায় একবার হয়, রেয়ারলি 2 বার হইতে পারে। Most patients with simple febrile seizures have a very short postictal state and usually return to their baseline normal behavior and consciousness within minutes of the seizure. এটা কিন্তু আগে বলতো যে কোনো পোস্টেক্টাল পিরিয়ড ফেব্রাইল সিজারে থাকে না, কিন্তু বর্তমান বইগুলোতে এই কথাটা এরকম নাই। এটাতে কি আছে যে একটা শর্ট পোস্টেক্টাল স্টেট থাকে এবং এটা কয়েক মিনিটের মধ্যেই নরমাল হয়ে যায়। হয়ে গেল সিম্পল ফেব্রাইল সিজারের এটা। আমি বাকি আর কমপ্লেক্স গুলো বললাম না। এইগুলা, এই যে সিম্পল যেগুলো বললাম, সিম্পল যে এটা ছিল ওইটা যেটা না সেটাই কমপ্লেক্স। অর্থাৎ যদি আলটিমেটলি ডায়াগনোসিস হয় এটা ফেব্রাইল সিজার, কিন্তু দেখা গেল এটা জেনারেলাইজড না, অন্য ধরনের সিজার। তারপরে ধরো 24 ঘন্টার মধ্যে একাধিকবার হইলো, তারপরে যেটা হলো 15 মিনিটের বেশি হয় না সাধারণত, কিন্তু ধরো 15 মিনিটের বেশি হইলো, সেটার নাম হলো কমপ্লেক্স ফেব্রাইল সিজার। এটার জেনেটিক ইনহেরিটেন্স আছে। এটা মূলত এটা মনে রাখবা যে অটোজোমাল ডমিন্যান্ট ডিসঅর্ডার। অটোজোমাল ডমিন্যান্ট ডিসঅর্ডার কিন্তু ফ্যামিলিতে থাকলেই হয়, অর্থাৎ বাচ্চার বাবা বা মার সাধারণত পজিটিভ হিস্ট্রি থাকে। এছাড়াও বাচ্চার যদি ভাই বোন থাকে তাইলে সেখানে পজিটিভ থাকার সম্ভাবনা খুব বেশি। স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি ইন সিবলিংস এন্ড প্যারেন্টস। এবং এই ক্ষেত্রে যদি এই স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে বাচ্চার হওয়ার সম্ভাবনা রিস্ক 2 থেকে 3 গুণ বেড়ে যায়। এইটা একটা কোশ্চেন, কমন কজেস অফ ফেব্রাইল কনভালশন ইন চিলড্রেন পড়তে হবে এবং মনে রাখতে হবে। এখানে সবচেয়ে কমন কজ হলো ভাইরাল আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, তার মানে হলো ওই যে সর্দি কাশি জ্বর। হ্যাঁ, তারপরে হলো রোজিওলা ইনফেন্টাম আর হিউম্যান হারপিস ভাইরাস 6,
এইগুলো কিন্তু কমন গুলা উপরে রেখে তারপর বলা হয়েছে। তোমরা পরীক্ষার সময় এরকম বলতে পারলে নাম্বার বেশি পাবা বা এরকম লিখতে পারলেও নাম্বার বেশি পাবা। অ্যাকিউট ওটাইটিস মিডিয়া, ফেরিনজাইটিস, ইউটিআই, শিগেলা অর সিমিলার ইনফেকশন। তাইলে যে কোনো জ্বরেই ফেব্রাইল কনভালশন হইতে পারে, কিন্তু এইগুলো হচ্ছে মোস্ট কমন। এইখানে ট্রিটমেন্টের ৩ টা হেডলাইন আছে। অনেক সময় আমরা ৩ টা হেডলাইনই শুনতে চাই। একটা হচ্ছে কন্ট্রোল অফ ফিভার, এটা হলো কন্ট্রোল অফ কনভালশন, আর একটা হলো ট্রিটমেন্ট অফ কজ। অর্থাৎ যদি এটা এএসওএম এর কারণে হয়ে থাকে তাহলে এএসওএম এর ট্রিটমেন্ট করতে হবে। যদি সিগেলোসিসের জন্য হয় সিগেলোসিসের ট্রিটমেন্ট করতে হবে। আর যদি ভাইরাল কিছু চিন্তা করো তাহলে কি করতে হবে, আলাদা করে কোনো ট্রিটমেন্ট লাগবে না। ফিভার কন্ট্রোল কিভাবে করবা? যেটা হচ্ছে এভয়েড এক্সেসিভ ক্লোথিং। গায়ে যদি বেশি কাপড় থাকে সেগুলো সরিয়ে ফেলতে হবে। একটা হালকা কাপড় রাখা যেতে পারে। এনকারেজ ফ্লুইডস, বেশি করে ফ্লুইড খাওয়াইতে হবে। টেপিড স্পঞ্জ বাথ, অর্থাৎ টেপিড স্পঞ্জিং তো তোমরা সবাই বুঝো। তারপর হচ্ছে মূল ট্রিটমেন্ট হচ্ছে প্যারাসিটামল। প্যারাসিটামল কি করা হয়? 10 to 15 মিলিগ্রাম পার কেজি পার ডোজ পার ওরাল অর পার রেক্টাল। 4 to 6 আওয়ারলি। জিনিসটা একটু খেয়াল করবা। আমরা সাধারণত প্যারাসিটামল কয়বার দেই? দিনে 3 বার দেই। তাহলে কয় ঘন্টা হয়? 8, অর্থাৎ দিনে 3 বার দেওয়া যাবে না। কম করে 4 বার দিতে হবে। আর যদি কারো তাতেও জ্বর কন্ট্রোল না হয় তাহলে এরও বেশি দেওয়া যাবে। 6 বার পর্যন্ত দেওয়া যাবে। অর্থাৎ 4 থেকে 6 বার দিতে হবে প্যারাসিটামল। আমরা সাধারণত 15 মিলিগ্রাম পার কেজি পার ডোজ হিসাব করি। ওইভাবেই দিতে হবে। তবে এইটা সাপোজিটরিও দেওয়া যাইতে পারে। তারপরে হচ্ছে কন্ট্রোল অফ কনভালশন। এটা কি দিয়ে করা হয়? সাধারণত ওয়ার্ডে ডায়াজিপাম দিয়ে করা হয়। তবে এইখানে যেটা আইবি যেটা আছে, এইটা আমাদের ওয়ার্ডে ইউজ করা হয় না। আমরা দেই হলো পার রেক্টাল ডায়াজিপাম 0.5 মিলিগ্রাম পার কেজি ডোজ হিসাব করে স্টেট ডোজ দেওয়া হয় পার রেক্টাল। আর ট্রিটমেন্ট অফ কোর্স তো আগেই বলে ফেলছি। তো এইখানে কিন্তু এটা কোয়েশ্চেন হলো যে পরীক্ষার সময় অনেক সময় আমরা ধরি যে পার রেক্টাল ডায়াজিপাম কিভাবে দেওয়া হয়? হ্যাঁ, ডোজ পারো না পারো কি দিয়ে দেওয়া হয় এটা ওয়ার্ডে দেখছো কিনা? হুম। সেটা কি দিয়ে দেওয়া হয়? বাটারফ্লাই নিডল দিয়ে বাটারফ্লাই নিডলের মাথাটা কেটে ফেলা হয়। তারপর ওইভাবে যদি ওয়ার্ডে কেউ কাজ করে থাকো তাহলে তো জানোই। হ্যাঁ, না জানলে এইটুক বললাম, এর বেশি বলব না। কারণ এটা আসলে ওয়ার্ডে গিয়ে শেখার জিনিস। আমার ধারণা তোমরা সবাই জানো। তাইলে হেডলাইন হচ্ছে কন্ট্রোল অফ ফিভার, কন্ট্রোল অফ কনভালশন এন্ড ট্রিটমেন্ট অফ কজ। কাউন্সেলিং অফ দ্য প্যারেন্টস খুবই ইম্পোর্টেন্ট। যখন একটা পেশেন্টের ফেব্রাইল কনভালশন ডায়াগনোসিস হয় তখন কিন্তু কাউন্সেলিং না করলে কোনোভাবেই হবে না। কাউন্সেলিং করতে হবে এবং কাউন্সেলিং এম এর উপর ডিপেন্ড করে তোমার পেশেন্টের মানে এনক্সাইটি, পেশেন্টের না, পেশেন্টের প্যারেন্টস এর এনক্সাইটিটা কমানো। তাহলে কি করতে হবে? আমাদেরকে বলে দিতে হবে যে আপনার বাচ্চার ফেব্রাইল কনভালশন হয়েছে, অর্থাৎ জ্বর উঠলে খিঁচুনি হইতে পারে এবং এইটা বয়স ৫ বছর হওয়া পর্যন্ত থাকবে। অর্থাৎ বয়স ৫ বছর হওয়া পর্যন্ত যখনই জ্বর উঠবে, জ্বর উঠলে আপনার বাচ্চার খিঁচুনি হইতে পারে। ১ নাম্বার। ২ নাম্বার হলো এই খিঁচুনি প্রিভেন্ট করার জন্য আ ঔষধ আছে প্যারাসিটামল এবং ডায়াজিপাম। অর্থাৎ আমরা ওইখানে যেগুলা ইউজ করছিলাম এগুলাই। প্যারাসিটামলটা ওই আগের মতোই দিতে হয় হইলো আম তোমার 15 মিলিগ্রাম পার কেজি পার ডোজ 6 আওয়ারলি, অর্থাৎ দিনে ৪ বার এবং দিতে হয় হইলো ৩ দিনের জন্য। সাথে দিতে হয় হইলো ট্যাবলেট ডায়াজিপাম। ডায়াজিপাম কিন্তু ট্যাবলেট এবং ইনজেকশন ছাড়া সিরাপ পাওয়া যায় না। তো ট্যাবলেট ডায়াজিপাম এটা দিতে হবে হইলো 0.5 মিলিগ্রাম পার কেজি। সরি, এটা দিতে হবে 0.5 মিলিগ্রাম পার কেজি ছিল পার রেক্টাল যখন দিব কনভালশন আছে। এখন আমরা দিচ্ছি হচ্ছে কনভালশন প্রিভেন্ট করার জন্য। তার মানে এখানে হলো 1 মিলিগ্রাম পার কেজি পার ডে। 1 মিলিগ্রাম পার কেজি পার ডে করে দিতে হয় এবং এইটাও দিনে ৩ বার দিতে হবে কম করে। হ্যাঁ, এটা বলে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের অধিকাংশ কি বলবো জিপি লেভেলের প্র্যাকটিশনাররা এটাকে ভুলে বা হোক আর বেশি চালাকি করে হোক ২ বার দেন। হ্যাঁ, এমনও হইছে যে আমি ৩ বার দিয়ে দিছি পেশেন্টকে, কিন্তু ওই একজন এমবিবিএস ডাক্তারকে দেখাইছে সে বদলাইয়া এটাকে ২ বার করে দিছে। তারপরে পেশেন্ট কিন্তু আবার কনভালশন নিয়ে আসছে। সুতরাং এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা যে ডায়াজিপামটা এখানে দিচ্ছি ইয়ের জন্য পরবর্তী প্রোফাইল্যাক্সিস এর জন্য, সেখানে কম দেওয়া মানে টাইম ডিউরেশন কমানোর সুযোগ নেই। এটা ডোজ ফিক্সড। হ্যাঁ, 1 মিলিগ্রাম পার কেজি পার ডে এবং দিতে হবে 3 ডিভাইডেড ডোজে। যতটুকুই আসুক সেটাকে ৩ ভাগ করে দিতে হবে। কারণ ডায়াজিপামের হাফ লাইফটা মনে রাখতে হবে। হ্যাঁ, এটা দিয়ে একটা দিয়ে কনভালশন কন্ট্রোল করা যাবে না। কেউ খালি রাত্রে দিয়ে দিলাম হয়ে গেল, অথবা সকালে অর্ধেক আর রাত্রে অর্ধেক দিয়ে দিলাম, কম দিয়ে দিলাম। হ্যাঁ, এটা আবার মেক্সিমাম 10 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যায়। অর্থাৎ 5 মিলিগ্রামের ট্যাবলেট পাওয়া যায়, ২ টা ট্যাবলেটের বেশি হবে না সর্বোচ্চ ডোজ, ওজন যাই হোক। তাহলে কি দাঁড়াইলো? দাঁড়াইলো হলো যে আমাকে কম করে যদি বাচ্চার ওজন ১০ কেজির উপরে হয়ে যায় তাহলে ৩ ভাগের ২ ভাগ করে দিনে ৩ বার দিতে হবে।
হ্যাঁ, এখানে যেটা হয় সেটা হলো আন্ডার ডোজিং হয় এবং আন্ডার ইন্টারভ্যালটা অনেকেই ৩ বার না দিয়ে ২ বার দিয়ে দেয়। কেউ ১ বারও দেয়। তবে ২ বারের প্র্যাকটিসটা খুব বেশি এবং এটা ভুল প্র্যাকটিস। বলার মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা এটা করবা না। তাহলে কি করতে হবে? আমরা এই ট্রিটমেন্টটা শিখাই দিব যে আপনার বাসায় সবসময় প্যারাসিটামল এবং ডায়াজিপাম রাখতে হবে এবং বাচ্চার জ্বর ওঠা মাত্র, মনে রাখবা জ্বর ওঠা মাত্র, খিঁচুনি ওঠার পরে না। খিঁচুনি ওঠার আগে আমরা দিচ্ছি হচ্ছে খিঁচুনি প্রিভেন্ট করার জন্য। তার মানে জ্বর ওঠা মাত্র এই প্যারাসিটামল এবং ডায়াজিপাম খাওয়ানো শুরু করবে এবং মোট ৩ দিন খাওয়াবে। এই ওষুধ বাচ্চা যেখানে যাবে সাথে যাইতে হবে। অর্থাৎ বেড়াইতে গেলে এইরকম ঘটনা অনেক পাওয়া যায় যে বাপের বাড়িতে গেছে মা, যাওয়ার সময় এই ওষুধগুলা নিয়ে যায় নাই। হ্যাঁ? সেজন্য ওই বাসায় রাখবেন আগে বলতাম আমরা যে ওষুধগুলা সবসময় বাসায় থাকতে হবে। এখন আমরা বাসায় রাখবেন বলি না। আমরা বলি রুগীর সাথে থাকতে হবে। রুগী যেখানে যাবে সেখানে যাবে। হ্যাঁ? তাইলে এই ওষুধগুলা রাখতে হবে এবং যখনই জ্বর উঠবে তখন এই ওষুধগুলা শুরু করে দিতে হবে। এই ওষুধ শুরু করার পরেও যদি খিঁচুনি হয়ে যায় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই হচ্ছে কাউন্সেলিং এবং বলে দিতে হবে যে এই রোগ থেকে পরবর্তীতে উম বড় ধরনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই। বা এই যে আমরা প্যারাসিটামল এবং সেডিল ৩ দিন ধরে খাওয়াবো, এটাতে বাচ্চা ঘুমাইতে পারে, অসুবিধা নাই। একটু বেশি ঘুমাবে, লেথার্জিক হয়ে যাবে। কিন্তু এই ঘুমানো বা লেথার্জিক হয়ে যাওয়ার চেয়ে কনভালশন হয়ে যাওয়া অনেক খারাপ। কারণ কনভালশন যত বেশি হবে, তত বেশি এপিলেপসি ডেভেলপ করার সম্ভাবনা থাকবে। সেজন্য আমাদের মূল কাজ হচ্ছে কনভালশনটাকে প্রিভেন্ট করা। এইজন্য বাচ্চা যদি বেশি ঘুমায়, ঘুমাবে, অসুবিধা নাই। কিন্তু এইটা ভালো করে কাউন্সেলিং না করলে অনেক প্যারেন্টসই কিন্তু কি করে ওই ১ম ১ বার ২ বার খাওয়ায়, তারপর খাওয়ায় না। তারপর আবার আরেকজনের কাছে যায়। হ্যাঁ? হয়তো এমবিবিএস ডাক্তারের কাছে যায়, নাহলে কোয়াকের কাছে যায়। কোয়াকের কাছে গেলে তো বন্ধই করে দেয়। আর এমবিবিএস ডাক্তারদের কাছে গেলে ওরা ওই যে যেহেতু প্যারেন্টস অ্যাংক্সাস, সুতরাং কি করে? ডোজ কমায় দেয়। এটা ডোজ কোনোভাবেই কমানো যাবে না। এবং ডিউরেশন ও কমানো যাবে না। দিনে ৩ বার দিতে হবে এবং ৩ দিন দিতে হবে। আমি বলে দিই একদম যে মোট ৯ বেলা খাওয়াইতে হবে। হুম? বাচ্চা ভালো থাকুক, খারাপ থাকুক, জ্বর থাকুক না থাকুক, শুরু করলে যেহেতু জ্বর উঠছে শুরু করবে এবং শুরু করলে কমপক্ষে ৯ বেলা খাওয়াইতে হবে। গেল কাউন্সেলিং। এখন আসো পায়োজেনিক মেনিনজাইটিস। পায়োজেনিক মেনিনজাইটিস এ ইটিওলজি এটা একটা খুব ক্লোজড মানে গ্রুপ করা। এর বাইরেও আরো আছে আনকমন। তো এই গ্রুপের এইটার থেকে পরীক্ষার সময় অনেক সময় এই যে এমসিকিউ তেও এটা প্রশ্ন দেওয়া হয়। তো এইখানে 0 to 2 মান্থস যেটা, এখানে কমন ব্যাকটেরিয়াল প্যাথোজেনস হচ্ছে গ্রুপ বি এবং গ্রুপ ডি স্ট্রেপ্টোকক্কাস, ই. coli, লিস্টেরিয়া মনোসাইটোজেন্স, ক্লেবসিয়ালা নিউমোনি, সালমোনেলা স্পেসিস। তারপরে যারা ২ মাস থেকে বড় এবং ৫ বছরের নিচে তাদের হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি টাইপ বি, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি অ্যান্ড নাইজেরিয়া মেনিনজাইটিস। আর ৫ বছরের উপরে যাদের বাচ্চা তাদের হলেও ওই উপরে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি টাইপ বিটা বাদ স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি অ্যান্ড নাইজেরিয়া মেনিনজাইটিস। ঠিক আছে? এই চার্ট মনে রাখতে হবে। এর বাইরেও কিছু অর্গানিজম আছে। সিডোমোনাস এরোজিনেসা, স্টেফাইলোকক্কাস অরিয়াস রেয়ারলি হয়, কোয়াগুলেজ নেগেটিভ স্টেফাইলোকক্কাস, সালমোনেলা, অ্যানারবস, লিস্টেরিয়া তো ওখানে একবার দেখাইছি। এই গেল গিয়া লেস কমন প্যাথোজেন্স। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, এরা ২ ভাবে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হতে পারে। একটা হচ্ছে হঠাৎ করে একদম ড্রামাটিক ইয়ে হয়ে গেল পেশেন্টের, র্যাপিডলি প্রগ্রেসিভ ম্যানিফেস্টেশন অফ শক, পারপুরা, ডিআইসি। হ্যাঁ? এইগুলো সাধারণত মেনিনগোকক্কাল মেনিনজাইটিসে হয়। কমন প্রেজেন্টেশনের ফর্ম এটা না। কমনলি হচ্ছে মোর অফেন মেনিনজাইটিস ইজ প্রিসিডেড বাই সেভারাল ডেজ অফ ফিভার accompanied by upper respiratory tract or gastrointestinal symptoms followed by non-specific sign of CNS infection such as increasing lethargy and irritability. এখানে কি আছে? নন স্পেসিফিক ফাইন্ডিংস যা হইতে পারে সবই আছে। ফিভার, অ্যানোরেক্সিয়া, পুয়ার ফিডিং, সিম্পটমস অফ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, মায়ালজিয়া, আর্থ্রালজিয়া, টেকিকার্ডিয়া, হাইপোটেনশন, পেটিজি, পারপুরা, এরাইথিমাটাস, মেকুলার রেশ এগুলো হইতে পারে। সাইন্স অফ মিলিয়ার ইরিটেশন তোমরা জানো সবাই। কি হয়? নেক রিজিডিটি, কার্নিক সাইন এবং বুজিনস্কি সাইন ৩ টা সাইন আছে। এর সাথে ব্যাক পেইনও হতে পারে। এইটা আবার ওই বাচ্চা একটু বড় না হইলে কিন্তু পাওয়া যায় না। অর্থাৎ সাম চিলড্রেন পার্টিকুলারলি ইন দোজ ইয়াঙ্গার দেন 12 to 18 months কার্নিক এন্ড বুজিনস্কি সাইনস আর নট কনসিস্টেন্টলি প্রেজেন্ট। ওই ক্ষেত্রে কি পাওয়া যায়? বালজিং অফ দ্য এন্টেরিয়র ফ্রন্টাল। ওই যে যাদের এন্টেরিয়র ফ্রন্টাল ওপেন থাকে তাদের সাধারণত এই নেক রিজিডিটি, কার্নিক সাইন, বুজিনস্কি সাইন এগুলা পাওয়া যায় না। এবং সেই ক্ষেত্রে এই বালজিং অফ দ্য এন্টেরিয়র ফ্রন্টাল পাওয়া যাবে। আর যদি মেনিনগোকক্কাল মেনিনজাইটিস হয় সেক্ষেত্রে এডিশনাল কিছু টিপিক্যাল স্কিন রেশ ইন ডিফারেন্ট পার্ট অফ দ্য বডি এবং ফিচার্স অফ শক থাকতে পারে। কমপ্লিকেশনস অফ পায়োজেনিক মেনিনজাইটিস, কিছু অ্যাকিউট কমপ্লিকেশন আছে, কিছু লং টার্ম কমপ্লিকেশনস আছে। অ্যাকিউট কমপ্লিকেশনস এর মধ্যে আছে হাইড্রোকেফালাস, সাবডুরাল ইফিউশন,
ventriculitis, cerebral abscess, cerebral infarction, and cranial nerve palsy. Long-term complication হলো cerebral palsy, deafness, mental retardation, epilepsy, visual impairment, learning and language disability এগুলো হইতে পারে। ইনভেস্টিগেশন আমরা কি করি, এমনি কমন ব্লাড সিবিসি করি, পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইটোসিস আসবে, ব্লাড কালচার করা যাইতে পারে এবং এই ক্ষেত্রে 80 to 90% কেসে অর্গানিজম পাওয়া যাবে। মূলত আমরা ডায়াগনোসিস করি হলো সিএসএফ স্টাডি দিয়ে। এইখানে হলো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স হেজি, ক্লাউডি অর পুরুলেন্ট হইতে পারে, প্রেসার ইউজুয়ালি এলিভেটেড, লিউকোসাইট কাউন্ট ইজ ইউজুয়ালি এলিভেটেড, হ্যাঁ সাধারণত বলছে মোর দেন 1000 পার কিউবিক মিলিমিটার এবং এই ক্ষেত্রে 75 to 90% আর নিউট্রোফিল। বায়োকেমিক্যাল গ্লুকোজ ডিক্রিজড, ইউজুয়ালি less than 40 milligram per dl, protein increased 100 to 500 milligram per dl, ক্লোরাইডটা ডিক্রিজ করে 102 থেকে 120 মিলিমোল পার লিটার। তো ক্লোরাইডটা আমরা খুব একটা গুরুত্ব দেই না। মাইক্রোবায়োলজিক্যাল যদি গ্রামে স্টেনিং করা যায় তাহলে পজিটিভ পাওয়া যাইতে পারে যদি আনট্রিটেড হয়। পেশেন্ট যদি পার্শিয়ালি ট্রিটেড হয় তাহলে কিন্তু পজিটিভ পাওয়া যায় না। 70 to 91% পেশেন্টে এই মাইক্রোবায়োলজিকে পজিটিভ পাওয়া যাইতে পারে। এছাড়া ডিডি এক্সক্লুড করার জন্য আমরা ব্লাড ফর এমপি করব। সেরোলজিক্যাল টেস্ট আছে, ল্যাটেক্স পার্টিকেল এগ্লুটিনেশন টেস্ট, কাউন্টার ইমিউনোঅ্যাসে এগুলো করা যাইতে পারে। ক্যানিয়াল আল্ট্রাসাউন্ড বা সিটি স্ক্যান অফ ব্রেইনও করা যায়। ট্রিটমেন্ট কি? প্রথমেই হচ্ছে কাউন্সিলিং অফ দ্য প্যারেন্টস অ্যাবাউট দ্য ডিজিজ, কারণ যেহেতু খারাপ রোগ বাচ্চা মরে যাইতে পারে আর এখন তো যে যুগ পড়ছে সুতরাং আগেই বলে দিতে হবে যে আপনার বাচ্চার অবস্থা খারাপ, হ্যাঁ এটার সিকুয়েলি এরকম ভালো হইতে পারে, নাও হইতে পারে, মারাও যেতে পারে। সাপোর্টিভ টু টেক কেয়ার অফ এয়ারওয়ে, ব্রিদিং এন্ড সার্কুলেশন, এগুলো হচ্ছে সাপোর্টিভ, অর্থাৎ অক্সিজেন দিতে হবে, ফ্লুইড লাগাইতে হবে। হ্যাঁ, কন্ট্রোল অফ কনভালশন, এই ক্ষেত্রে ডায়াজিপাম পার রেক্টাল অথবা আইভি লরাজিপাম দিয়ে শুরু করা হয়। হ্যাঁ, তারপরে আফটার ইমিডিয়েট ম্যানেজমেন্ট অফ সিজার, অর্থাৎ প্রথম যেটা সেটা আমি ডায়াজিপাম দিয়ে কন্ট্রোল করলাম, পেশেন্ট শুড রিসিভ ফিনাইটোয়েন। এইটা আমি তোমাদের বলে দিই, পরীক্ষার সময় কিন্তু আমি ফিনাইটোয়েনই শুনতে চাই। আমাদের ওয়ার্ডে কিন্তু আমার ইউনিট ছাড়া অন্য ইউনিটগুলোতে ফেনোবারবিটন দেওয়া হয়, এটা বইতে লেখা নাই। তাহলে কি দিব? ফিনাইটোয়েন দিব, both loading and maintenance dose to reduce the likelihood of recurrence. অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট দেওয়া হয় ডেক্সামেথাসোন 2 দিনের জন্য। কেন দেয় এটাও একটা কোশ্চেন অনেকে ধরে, এখানে আমি উল্লেখ করি নাই। তারপরে স্পেসিফিক ট্রিটমেন্ট কি? অ্যান্টিবায়োটিক্স। এখানে ড্রাগ অফ চয়েস হলো সাধারণত দুইটা অ্যান্টিবায়োটিক দেওয়া হয় এবং একটা হলো ভ্যানকোমাইসিন আর একটা সেফটিয়াক্সন বা সেফোট্যাক্সিন। আর যদি লিস্টেরিয়া মনোসাইটোজেন সন্দেহ করা হয়, হ্যাঁ সেই ক্ষেত্রে তোমার এমপিসিলিন দিতে হবে। এটা হলো 200 মিলিগ্রাম পার কেজি পার ডে, ডিউরেশন হলো 10 থেকে 14 দিন, 7 দিন না কিন্তু। অর্থাৎ যে কোনো মেনিনজাইটিসের ট্রিটমেন্ট হচ্ছে 10 থেকে 14 দিন। এর বাইরে আবারও টাইপ অনুযায়ী আছে, অর্গানিজম অনুযায়ী গ্রাম পজিটিভ হইলে একরকম, গ্রাম নেগেটিভ হইলে একরকম, এরকম আছে। ওগুলো আর তোমাদেরকে আমি ইয়ে করতেছি না। তোমরা গড়ে বলবা যে আমরা দিব ভ্যানকোমাইসিন প্লাস সেফট্রিয়াক্সন অর সেফোট্যাক্সিন and for 10 to 15 days. টিউবারকুলার মেনিনজাইটিস, যেটা তিনটা স্টেজ আছে, স্টেজ অফ ইনভেশন অর প্রোড্রোমাল স্টেজ, স্টেজ অফ মেনিনজাইটিস এন্ড স্টেজ অফ কোমা অর টার্মিনাল স্টেজ। আমি আর বিস্তারিততে যাচ্ছি না। এই তিনটা স্টেজ সম্পর্কে আমাদের কোনো স্যার বেশ ভালোই জিজ্ঞেস করেন, বিশেষ করে আমাদের মনোজির আলী স্যার যদি এক্সামিনার হন, উনি এটা খুব পছন্দ করেন। ইনভেস্টিগেশন আগের মতোই সিএসএফ স্টাডি করতে হবে। এই ক্ষেত্রে কালার হেজি অথবা ক্লিয়ার হইতে পারে। সেল কাউন্ট সাধারণত 50 থেকে 500 এর মধ্যে হয়, ওখানে কিন্তু 1000 এর বেশি বলছিলাম। কি বলছিলাম? নিউট্রোফিল বলছিলাম, এখানে হলো লিম্ফোসাইট। গ্লুকোজ কমবে আগের মতোই, less than 40 মিলিগ্রাম পার ডিএল, এবং প্রোটিন এখানে তুলনামূলকভাবে ওইটার চেয়ে আরো বেশি বাড়ে। অর্থাৎ টিউবারকুলার মেনিনজাইটিসে প্রোটিন বেশি বাড়ে, দুইটাতেই বাড়ে কিন্তু টিউবারকুলার মেনিনজাইটিসে বেশি বাড়ে, সেটা হইতে পারে 400 থেকে 5000 মিলিগ্রাম পার ডেল। মন্টাস টেস্ট অর্থাৎ টিউবারকুলিন টেস্ট, এইটা 50% কেসে নন রিঅ্যাক্টিভ, 50% কেসে পজিটিভ আসতে পারে। হিমোগ্লোবিন ব্লাড কাউন্ট করলে হিমোগ্লোবিন কম পাওয়া যাবে, ইএসআর রিডিউসড হইতে পারে, নাও হইতে পারে। চেস্ট এক্সরে তে করলে যদি বুকে থাকে তাহলে 20 to 50% কেসে বুকে সাধারণত থাকে না, এপিয়ার্স নরমাল। অর্থাৎ বাকি যদি উল্টাটা ধরো তাহলে কত হবে? 50 to 80% ক্ষেত্রে পাওয়া যাবে না, পাওয়া যাইতে পারে। আচ্ছা, এমআরআই অফ ব্রেইন এখানে করলে ডেফিনিট ডায়াগনোসিস করা যায়। এখানে কিন্তু সিটি স্ক্যান বলি নাই, খেয়াল রাখবে। হ্যাঁ, টিবির ক্ষেত্রে, টিউবারকুলার মেনিনজাইটিসের ক্ষেত্রে এমআরআই অফ ব্রেইন বেটার অপশন। অ্যাবনরমাল মেনিনজাইট এনহ্যান্সমেন্ট ইন দ্য বেসাল সিস্টেম। ট্রিটমেন্ট তোমরা সবাই জানো, একই কাউন্সেলিং করতে হবে, অ্যান্টি টিউবারকুলার ড্রাগস দিতে হবে টোটাল 9 মান্থস অথবা 1 ইয়ার।
আর সাথে প্রেডনিসোলন দিতে হবে। এটা হলো ফর ইনিশিয়াল 4 উইকস আর টেপারিং ফর 2 উইকস, অর্থাৎ মোট 6 সপ্তাহ। আমি একটু রিপিট যাই কারণ আমি এখনো একটা ক্লাসের মধ্যে রয়েছি, আমার কিন্তু 5টা ক্লাস কভার করার কথা। এপিলেপসি, epilepsy definition বলছিলাম, what is epilepsy and classify epilepsy. Epilepsy is a disorder of the brain characterized by an enduring predisposition to generate seizures and by the neurobiologic, cognitive, psychologic and social consequence of this condition. এটা নেলসন পেডিয়াট্রিক্স থেকে দেওয়া, এবং আমি চাইবো যদি আমি ধরি তাহলে তোমরা জানা এইভাবে বলো, কারণ তোমাদেরকে কিন্তু মেডিসিনে এপিলেপসি ডেফিনিশন করতে হবে। The clinical diagnosis of epilepsy usually requires the occurrence of at least one unprovoked epileptic seizure with either a second seizure, একটা unprovoked epileptic seizure হবে এবং সেটার সাথে সেকেন্ড অ্যাটাক হয়ে গেলে তো ডেফিনেটলি শিওর, যদি না হয় such as seizure or enough EEG and clinical information to convincingly demonstrate the enduring predisposition to develop recurrence. অর্থাৎ EEG যদি পজিটিভ হয়, অন্যান্যভাবে ক্লিনিক্যালি আরো যেসব ইনভেস্টিগেশন আছে সেগুলো যদি পজিটিভ হয়, তাহলে ফার্স্ট একটা আনপ্রভোকড সিজারকেও এপিলেপসি বলা যাবে। তবে এপিডেমিওলজিক্যাল পারপাসের জন্য এবং কমনলি ফর ক্লিনিক্যাল পারপাস, এপিলেপসি ইজ কনসিডার্ড টু বি প্রেজেন্ট when 2 or more unprovoked seizures occur in a time frame of longer than 24 hours, এবং তোমাদের স্যাররা এইটাই পছন্দ করেন। অর্থাৎ বলতে হবে যে আনপ্রভোক দুইটা বা তার বেশি আনপ্রভোক সিজার 24 আওয়ার অ্যাপার্টে যদি হয়, তাহলে এটাকে আমরা এপিলেপসি বলবো। এবং এইটা কিন্তু ফেব্রাইল কনভালশন না, আনপ্রভোক ফেব্রাইল সিজার হইতে হবে। আনপ্রভোকড বলতে কি বোঝানো হচ্ছে? অনেকগুলো জিনিস তো প্রভোক করা যায়, যেমন ধরো তুমি একটা বাচ্চাকে খুব জোরে কান্না করাই দিলা, হ্যাঁ, বাচ্চা যাদের খিচুনি আছে, হ্যাঁ, তারা যদি অনেক বেশি কান্নাকাটি করে, মানে উত্তেজিত হয়ে যায়, তাইলে কিন্তু ইয়ে হইতে পারে, কনভালশন হইতে পারে। একই রকম মানে কনভালশন তৈরি করার জন্য কিছু মেজার আছে যেগুলা, এবং পার্শিয়াল সিজার, যেমন ধরো পার্শিয়াল সিজার, যদি কোনো বাচ্চা যার পার্শিয়াল সিজার আছে, তুমি যদি তাকে শ্বাস নেওয়া বন্ধ করে দিতে বলো, যে সে শ্বাস নিবে না, হ্যাঁ, 2-3 মিনিট শ্বাস নিয়ে, 2-3 মিনিট থাকতে পারবে না, যতক্ষণ থাকতে পারে, যদি না নেয় তাহলে কিন্তু কনভালশন সিজার চলে আসতে পারে। হ্যাঁ, এটা হলো প্রভোকেশন। এছাড়া এই যে ফিভার যেটা, হ্যাঁ, যে জ্বর হয়েছে, এমনি এপিলেপসি আছে কিন্তু তার জ্বর হইলো, হ্যাঁ, এইটাও একটা প্রভোকেটিভ ফ্যাক্টর। অর্থাৎ কোনো কিছু দিয়ে মানে কনভালশনটাকে কি করা, ইনিশিয়েট করা, এটার নাম হলো প্রভোকেশন। ক্লাসিফিকেশন অফ এপিলেপসি, জেনারেলাইজড সিজার, একটু আগে তোমরা নাম শুনছো তাই না, এখানে হচ্ছে এফেক্টিং দ্য হোল ব্রেন, কনসাসনেস ইজ লস্ট। পার্শিয়াল, এখানে এফেক্টিং অনলি পার্ট অফ ব্রেন, কনসাসনেস মে বি লস্ট, এটা যদি কমপ্লেক্স টাইপের হয়, আর প্রিজার্ভ সিম্পল টাইপের হলে। সিম্পল পার্শিয়াল সিজার হলে কনসাসনেস থাকবে, কমপ্লেক্স পার্শিয়াল সিজারে কনসাসনেস লস হইতে পারে। সেকেন্ডারি জেনারেলাইজেশন মে অকার ফ্রম অ্যান ইনিশিয়াল পার্শিয়াল সিজার। হ্যাঁ, তাহলে এইটার ক্লাসিফিকেশনটা এখানে খুব ভালো নাই, ভালো তোমাদের বইতে আছে, তোমরা পড়ে নিও। আমি এটা ওই জাস্ট বলে দিলাম যে এটা পড়তে হবে। অ্যাবসেন্ট সিজার নামে আরেকটা সিজার আছে, এটা এই স্লাইডটাতে নাই। আমরা এরপরে চলে যাই আরো একটা ইম্পর্টেন্ট ক্লাস, এটা হলো অ্যাকিউট ফ্ল্যাসিড প্যারালাইসিস। অ্যাকিউট ফ্ল্যাসিড প্যারালাইসিসে কি কি জানা লাগবে? প্রথম কথা হলো অ্যাকিউট ফ্ল্যাসিড প্যারালাইসিস কাকে বলে সেটা জানতে হবে। তারপরে হলো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ অ্যাকিউট ফ্ল্যাসিড প্যারালাইসিস। এই প্রত্যেকটা কিন্তু তোমাদের রিটেন এবং ভাইবার কোশ্চেন। হ্যাঁ, এই যে ডিফাইন এপি এন্ড ডিডি অফ এপি, এটা কমন কোশ্চেন। হ্যাঁ, এটা ভাইবাতে ধরা হয়, রিটেনেও আসে। তো এইখানে এইটুক বলে তারপরে হলো বাকি অংশ আসে। বাকি অংশ আসে হয়তো জিবিএস এর ম্যানেজমেন্ট কিভাবে করবা, হ্যাঁ, ট্রান্সভার্স মাইলোডিস আর জিবিএস কে কিভাবে পার্থক্য করবা, এইরকম। কিন্তু ওই উপরের অংশ দুইটা কমন থাকে, ডিফাইন এএফপি আর ডিডি অফ এএফপি। তো মূলত এখানে কি কোনটা লাগে, ক্লিনিক্যাল লাগে হলো জিবিএসটা মেইনলি বড় করে পড়তে হবে, পোলিও সম্পর্কে মোটামুটি জানতে হবে, আর ট্রান্সভার্স মাইলোডিস সম্পর্কে জিবিএস থেকে কিভাবে ট্রান্সভার্স মাইলোডিস আলাদা করতে হয় সেটা জানতে হবে। এখন আসে অ্যাকিউট ফ্ল্যাসিড প্যারালাইসিস কাকে বলে? এনি চাইল্ড লেস দেন 15 ইয়ার্স অফ ওল্ড উইথ অ্যাকিউট ফ্ল্যাসিড প্যারালাইসিস। অ্যাকিউট মানে হচ্ছে র্যাপিড প্রোগ্রেশন ফ্রম উইকনেস টু প্যারালাইসিস, অর্থাৎ সাডেন অনসেট হবে। ফ্ল্যাসিড মানে হচ্ছে থলথলে, লস অফ মাসল টোন, ফ্লপি। তারপর হলো প্যারালাইসিস, এটা হলো ইনএবিলিটি টু মুভ দা এফেক্টেড পার্ট। কিন্তু এটা হইতে হবে, হ্যাঁ, এটা সরাসরি ওই 100% প্যারালাইসিস নাও হইতে পারে, উইকনেস, লস অফ ভলান্টারি মুভমেন্ট এগুলো হইতে পারে। এন্ড দেখো, প্যারালাইসিস ইজ নট ফ্রম বার্থ অর ইজ নট এ রেজাল্ট অফ অ্যান ইনজুরি।
অর্থাৎ এতটুকু পর্যন্ত তোমাদেরকে বলতে হবে তিনটা জিনিস, যে acute rapid progression from weakness to paralysis, flaccid loss of muscle tone, floppy paralysis, inability to move the affected part, and paralysis is not from birth or is not a result of a trauma. এর বাইরেও আরেকটা ডেফিনেশন আছে, সেটা হলো প্যারালাইসিস অফ এনি এজ ডায়াগনোসড এজ পোলিও বাই এ ক্লিনিশিয়ান। অর্থাৎ ক্লিনিশিয়ান যদি একটা প্যারালাইসিসকে পোলিও মনে করে, সেটার কোনো ফিচার না থাকলেও সেটাও এএফপি। এখন আসলে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ এএফপি, হ্যাঁ, আমরা সাধারণত 2টা 3টা 4টা এরকম শুনতে চাই। হ্যাঁ, এখানে অনেকগুলো আছে, দেখা যাচ্ছে, তাই না? আমি যদি শুরু করি তাহলে এদিক থেকে শুরু করলে হলো সবার উপরে আছে ট্রান্সভার্স মাইলাইটিস। সো ট্রান্সভার্স মাইলাইটিস আর সবার নিচে আছে জিবিএস। এই দুইটা হলো কমন কজ। তাহলে জিবিএস, ট্রান্সভার্স মাইলাইটিস। তারপরে হলো পোলিও। এখন সব পোলিওতে কিন্তু পোলিওর বিভিন্ন টাইপ আছে এবং সব পোলিওতে প্যারালাইসিস হয় না। সুতরাং তোমাকে যখন অ্যাকিউট ফ্ল্যাসিড প্যারালাইসিসের ডিডি ধরা হবে তখন বলতে হবে প্যারালাইটিক পোলিও মাইলাইটিস। তাহলে কি দাঁড়াইলো? জিবিএস, ট্রান্সভার্স মাইলাইটিস, প্যারালাইটিক পোলিওমাইলাইটিস, আর একটা নাম হচ্ছে ট্রমাটিক নিউরাইটিস। হ্যাঁ, এর বাইরে কক্সাকি ভাইরাস, ইকো ভাইরাস দিয়ে হইতে পারে, আদার এন্টারোভাইরাস দিয়ে হইতে পারে, টক্সিনস, মেটাবলিক, স্ন্যাক বাইট, ড্রাগ ইনডিউসড এগুলো হইতে পারে। তবে পরীক্ষার সময়ের জন্য তোমাদেরকে আমি যে বললাম জিবিএস, ট্রান্সভার্স মাইলাইটিস, প্যারালাইটিক পোলিওমাইলাইটিস এবং ট্রমাটিক নিউরাইটিস, এই চারটা মুখস্থ করতে হবে। আসো এরপরে যাই। জিবিএস। জিবিএস কি? জিবিএস হচ্ছে একটা অটোইমিউন ডিসঅর্ডার often considered as a post infectious polyneuropathy involving mainly motor but also sensory and sometimes autonomic nerves. This syndrome affects people of all ages but is not hereditary. ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি হয়? প্যারালাইসিস হয়, বিভিন্ন লেভেলের হইতে পারে। প্রথমে শুধু পায়ে থাকতে পারে, তারপর গ্রাজুয়ালি উপরে উঠতে পারে এবং কি ওই মালবার ইনভলভমেন্ট হয়, রেসপিরেটরি ডিস্ট্রেস হইতে পারে, ক্যারিয়ার নার্ভ নিউরোপ্যাথি হইতে পারে, অটোনমিক নার্ভাস সিস্টেম ইনভলভমেন্ট হইতে পারে। যদি শুরুতে কি থাকে? ইনিশিয়াল সিম্পটমস ইনক্লুড নামনেস এন্ড প্যারাস্থেসিয়া ফলোড বাই উইকনেস। দেয়ার মে বি অ্যাসোসিয়েটেড neck, back, buttock and leg pain. Weakness usually begins in the lower extremities and progressively involves the trunk and the upper limbs and finally the bulbar muscles. এই প্যাটার্নটার নাম হচ্ছে laundry ascending paralysis. Proximal and distal muscles are involved relatively symmetrically and but asymmetry is found in 9% patient. 9% পেশেন্টের ক্ষেত্রে এসিমেট্রিক হইতে পারে, সাধারণত এটা সিমেট্রিক্যাল প্রেজেন্টেশন হয়, ইনভলভমেন্ট হয়। মালবার ইনভলভমেন্ট যদি হয় তাহলে রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি হইতে পারে, ডিসফেজিয়া এবং ফেশিয়াল উইকনেস দিয়ে এটা প্রথমে করতে হয়। অর্থাৎ ইমপেন্ডিং সাইন অফ রেসপিরেটরি ফেলিউর যদি হয় তাহলে প্রথমে আমরা এই যে জিবিএস এর পেশেন্টগুলো সেগুলোকে আমরা যদি যাই তাহলে ডিসফেজিয়া এবং ফেশিয়াল উইকনেস আছে কিনা সেটা জিজ্ঞেস করতে হবে ফলো আপে, কারণ তার রেসপিরেটরি ফেলিউর ডেভেলপ করতেছে কিনা এটা দেখতে হবে। They interfere with eating and increase the risk of aspiration. Facial nerve may be involved. Some young patients exhibit symptoms of viral meningitis or meningoencephalitis. GBS reflexes, GBS এর সাধারণত টেন্ডন রিফ্লেক্স গুলো লস্ট হয়, usually early in the course, but sometimes preserved until later. এই রিফ্লেক্সিয়া এগুলো কমন, আনকমন গুলো কম মনে রাখলে হবে। অটোনমিক নার্ভাস সিস্টেমের ইনভলভমেন্ট হয় তাইলে লেভেলিটি অফ দ্য ব্লাড প্রেশার মানে বাড়তে পারে, কমতে পারে, হার্ট কার্ডিয়াক রেটের কি অবস্থা, পোস্টারাল হাইপারটেনশন হইতে পারে, এপিসোডস অফ প্রোফাইন ব্রেডিকার্ডিয়া অর টেকিকার্ডিয়া এন্ড অকেশনাল অ্যাসিস্টাল মে অকার। ইনভেস্টিগেশন কি? সিএসএফ স্টাডি করা হয়। সেই ক্ষেত্রে এলবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন বলে একখান শব্দ আছে, হ্যাঁ, এটা জিবিএস এর ক্ষেত্রে টিপিক্যাল বলা হয়। আসলে শব্দটা এলবুমিন না। কি হয়? প্রোটিন বাড়ে আর সেল কাউন্ট বাড়ে না। CSF protein is elevated to normal, then twice the upper limit of normal. আর হচ্ছে গ্লুকোজ লেভেল is normal, there is no pyocytosis, অর্থাৎ সেল কাউন্ট বাড়ে না, fewer than 10 white cells per cubic millimeter may be found. এই যে dissociation between high CSF protein and lack of cellular response in a patient with an acute or subacute polyneuropathy is diagnosis of GBS. এটা দিয়েই আমরা মূলত ডায়াগনোসিস করি। এখানে ব্যাকটেরিয়াল কালচার করা যায় কিন্তু নেগেটিভ হয়, ভাইরাল কালচার রেয়ারলি আইসোলেট বাই স্পেসিফিক ভাইরাস। আমি তোমাদের ইটিওলজি গুলো বলি নাই, ওর মধ্যে ছিল। এমআরআই করা যেতে পারে, করলে থিকেনিং অফ দ্য কর্ডা ইকুইনা এন্ড ইন্ট্রাথিকাল নার্ভ রুটস হবে, মোটর নার্ভ কন্ডাকশন ভেলোসিটি গ্রেটলি রিডিউসড হবে, ইলেকট্রোমায়োগ্রাফি অর্থাৎ
ইএমজি যদি করা হয় এভিডেন্স অফ অ্যাকিউট ডিনার্ভেশন অফ দ্য মাসলস পাওয়া যাবে। সিপিকে করলে মেবি মাইল্ডলি এলিভেটেড অর নরমাল। সুরাল নার্ভ বায়োপসি করলে সেগমেন্টাল ডিমাইলিনেশন, ফোকাল ইনফ্লামেশন, অ্যানুয়াল ডিজেনারেশন পাওয়া যাবে। আমি একটু সংক্ষেপে যাচ্ছি, মানে দ্রুত যাচ্ছি, এই জন্য তোমাদের এইগুলার ব্যাখ্যা দিচ্ছি না, যেহেতু এই ক্লাসগুলো আমি তোমাদের এই বছরে নিছি। Serological testing of Campylobacter and Helicobacter infection helps to establish the cause if results are positive. ট্রিটমেন্ট কি? সাধারণত পেশেন্টকে অ্যাডমিট করতে হয় ফর অবজারভেশন বিকজ অফ দ্য অ্যাসেন্ডিং প্যারালাইসিস ক্যান র্যাপিডলি ইনভলভ রেসপিরেটরি মাসলস ডিউরিং দ্য নেক্সট 24 আওয়ার। রেসপিরেটরি এফোর্ট অর্থাৎ নেগেটিভ রেসপিরেটরি ফোর্স স্পাইরোমেট্রি মাস্ট বি মনিটর্ড টু প্রিভেন্ট রেসপিরেটরি ফেলিওর এন্ড রেসপিরেটরি অ্যারেস্ট। Patients with slow progression might simply be observed. শুধুমাত্র অবজারভেশন রেখে দিলে হবে, কিছু করতে হবে না, and spontaneous remission without treatment. Rapidly progressive SND paralysis যদি হয় তাহলে IVIG দেওয়া হয়। হ্যাঁ, এটা পরীক্ষার সময় ধরা হয় IVIG। এটা 2 দিনে বা 3 দিনে বা 5 দিনে দেওয়া যায়। রিকমেন্ডেড প্রটোকল হলো 0.4 গ্রাম পার কেজি পার ডে for 5 consecutive days. But some studies suggest that larger doses are more effective. অর্থাৎ টোটাল ওই যেটা 0.4 গ্রাম পার কেজি পার ডে এটাকে করা হয় না, ওই ডোজটাকেই সমান রেখে আমি মনে করো 5 দিনে না দিয়ে 2 দিনে দিয়ে দিলাম, তাহলে কি হবে? ডোজটা লার্জ ডোজ হবে। লার্জার ডোজেস আর মোর ইফেক্টিভ। এখানে কি বলছে? 1 গ্রাম পার কেজি পার ডে ফর 2 consecutive days, 2 দিনে। প্লাজমা ফেরেসিস করা যাইতে পারে। ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস আর অল্টারনেটিভস যদি আইভিআইজি কিনতে না পারে বা পাওয়া না যায়। স্টেরয়েডস এক সময় দেওয়া হইতো, কিন্তু এখন বলা হয়েছে এটা ইফেক্টিভ না, অর্থাৎ স্টেরয়েড আমরা দিব না। সাপোর্টিভ কেয়ার যেগুলো যা যা লাগে সে সবই দিতে হবে। রেসপিরেটরি সাপোর্ট, প্রিভেনশন অফ ডিকিউবিটাস আলসার, নিউট্রিশনাল সাপোর্ট, পেইন ম্যানেজমেন্ট, প্রিভেনশন অফ ডিপ ভেইন থ্রম্বোসিস, ট্রিটমেন্ট অফ সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন ইফ এনি। এইটা ক্লাসে যাওয়ার আগে একটা রয়ে গেছে, সেটা হলো ট্রান্সভার্স মাইলাইটিস এবং কিভাবে আলাদা করবা। এই প্রশ্নটা ছিল, তাই না? এটা তোমাদের সেন্সরি এবং মোটর দুইটাই ইনভলভমেন্ট হয়, এবং ওইটা আস্তে আস্তে কোনো আপার লিমিট থাকে না, পুরাটা মানে হয়, মানে রেসপিরেটরি ইনভলভমেন্ট পর্যন্ত হইতে পারে। আর ট্রান্সভার্স মাইলাইটিসে মূলত সেন্সরিটা কম ইনভলভ হয়, মোটরটা বেশি ইনভলভ হয়, এবং তাদের একটা সেন্সরি ইনভলভমেন্টের একটা আপার লিমিট থাকে। আপার লিমিট এটা সাধারণত লাম্বার রিজিয়নে থাকে, এবং ওখান থেকে মানে পেটের একটু পর্যন্ত, তলপেট পর্যন্ত একটা লেভেল থাকে, এর উপরে সাধারণত যায় না। তো এইটা তোমাদের বইতে আছে, তোমরা পড়ে নিও। আমি আর বিস্তারিত যাচ্ছি না, কারণ আমাকে আরো ক্লাসগুলো কভার দিতে হবে। এরপরের ক্লাসের ছিল হলো বিহেভিয়ার ডিসঅর্ডার। তো প্রত্যেকটা ক্লাসেই শুরুতে কিন্তু ওই কমন বিহেভিয়ার ডিসঅর্ডার ইন, ওখানে যেরকম ছিল কমন কজ অফ কনভালশন, একই রকম কমন বিহেভিয়ারাল ডিসঅর্ডার ইন চিলড্রেন, এটা পরীক্ষার সময় প্রায় দেওয়া হয়। রিস্ক ফ্যাক্টরস এন্ড ম্যানেজমেন্ট অফ নকটার্নাল এনিউরেসিস। তারপরে হচ্ছে ডিফারেন্সিয়েট ট্রু সিজার এন্ড সিউডো সিজার, অর্থাৎ তোমরা যেটাকে কনভার্সন ডিসঅর্ডার করছো, সেই কনভার্সন ডিসঅর্ডারের সাথে কনভালশনের কেমনে আলাদা করবা এটা। তারপরে কজেস, আর্লি আইডেন্টিফিকেশন, ম্যানেজমেন্ট এন্ড কাউন্সেলিং অফ অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, ডেসক্রাইব চাইল্ড অ্যাবিউজ এন্ড নেগলেক্ট। তো চাইল্ড অ্যাবিউজ এন্ড নেগলেক্ট খুব একটা লাগবে না, নামগুলো জানলে হবে শুধু। অটিজমে যতটুকু লাগবে খুব বেশি লাগে না, কিছু আমি বলে দিব এখানে। ডিফারেন্সিয়েট ট্রু সিজার ফ্রম সিউডো সিজার তোমরা বই থেকে পড়ে নিও। এখন চলে আসি তাহলে কমন বিহেভিয়ারাল প্রবলেমস ইন চিলড্রেন। এখানের মধ্যে সবচেয়ে কমন যেটা হচ্ছে ব্রেথ হোল্ডিং অ্যাটাক। ব্রেথ হোল্ডিং অ্যাটাক হচ্ছে, তোমরা জানো কিনা জানি না, আমি মধ্যে আগে ক্লাসে বলছি, সেটা হলো যে কাঁপতে কাঁপতে মানে দম বন্ধ হয়ে যাওয়া, এরকম। এটাও এক ধরনের বিহেভিয়ারাল প্রবলেমস। তারপরে হচ্ছে টেম্পার ট্যান্ট্রাম, যেটা হঠাৎ রেগে যাওয়া, কিছুক্ষণ পরে আবার এমনিতেই ঠিক হয়ে যায়। তারপরে হচ্ছে থাম্ব এন্ড ফিঙ্গার সাকিং, খুব কমন। এনিউরেসিস, এনকোপ্রেসিস। এনিউরেসিস কি? প্রস্রাব করে দেওয়া। এনকোপ্রেসিস হচ্ছে পায়খানা করে দেওয়া। এগ্রেসিভ বিহেভিয়ার আরো আছে, তবে এইগুলো হলো কমন। অর্থাৎ তোমাদেরকে যদি এই প্রশ্ন ধরা হয় তাহলে এইগুলো বলতে হবে: ব্রেথ হোল্ডিং অ্যাটাক, টেম্পার ট্যান্ট্রাম, থাম্ব এন্ড ফিঙ্গার সাকিং, এনিউরেসিস, এনকোপ্রেসিস এন্ড এগ্রেসিভ বিহেভিয়ার। এনিউরেসিসের একটা ডেফিনিশন আছে: রিপিটেড voiding of urine into clots or bed at twice a week, সপ্তাহে 2 দিন, for at least 3 consecutive months, 3 মাস, in a child who is at least 5 years of age. 4-5 বছরের নিচে যারা, তাদের জন্য বিছানায় বা কাপড়ে প্রস্রাব করা হচ্ছে নরমাল জিনিস।
সুতরাং বাচ্চার বয়স 5 বছরের উপরে হইতে হবে এবং সপ্তাহে কম করে 2 বার হইতে হবে এবং কম করে 3 সপ্তাহ এটা পারসিস্ট করতে হবে, তখনই আমরা এটাকে বলবো হলো এনিউরেসিস। The behavior is not due to the direct physiological effect of a substance or a general medical condition. ইটিওলজি, বায়োলজিক এন্ড ইমোশনাল লার্নিং ফ্যাক্টর সবগুলা মিলে আছে, তোমাদের ওখানে ইটিওলজি বলছে তো এইজন্য আমি এটা লিখে দিয়েছি। কম্পেয়ার টু 15% ইনসিডেন্স অফ এনিউরেসিস ইন চিলড্রেন ফ্রম নন ইউরেটিক ফ্যামিলিজ, অর্থাৎ যাদের ফ্যামিলিতে আগের মেম্বাররা বাপ মা ভাই বোন যারা বড় আছে তারা যদি মানে এরকম এনিউরেসিসের রোগী না হয় তাইলে সেই ক্ষেত্রে 15% ইনসিডেন্স, আর যাদের এরকম আছে অর্থাৎ হিস্ট্রি আছে, ফ্যামিলি হিস্ট্রি আছে, তাদের কাছে 77%। তার মানে কি বোঝা গেল? ম্যাক্সিমামই হচ্ছে জেনেটিক। Children with nocturnal enuresis might hyposecrete arginine vasopressin and may be less responsive to the lower urine osmolarity associated with fluid loading. Many affected children also appear to small functional bladder capacity থাকতে পারে। সাইকোলজিক্যাল স্ট্রেস হইলেও অনেকের এনিউরেসিস হইতে পারে। Children during their early years must master the learning task of controlling the reflexive behavior of urination. এটা শিখাইতে হয় বাচ্চাদের। এখন যদি বাপ মা না শিখায় আর বাচ্চা 10 বছরের সময় বিছানায় প্রস্রাব করে তখন এটাকে আর ডিজিজ বলা যাবে না। Management of nocturnal enuresis. Management of a child with enuresis should begin with behavioral treatment. General guidelines আছে, first line approach হচ্ছে it is important to enlist the cooperation of the child to deal with the problem. বাচ্চা যদি কোঅপারেট না করে তাহলে পাওয়া যাবে না। Rewarding the child for being dry at night is a useful step. অর্থাৎ তাকে বলতে হবে, উৎসাহিত করতে হবে যে তুমি যদি আজকে রাতে বিছানায় পেশাব না করো তাহলে তোমাকে আমি এই গিফট দিব। এবং কি করতে হবে? the child or parent can chart the dry nights, কয়দিন সে প্রস্রাব করে নাই, with each dry night a small reward can be given. More substantial rewards should be given for the increasing success. তো তুমি যদি সে কন্ট্রোল বেশি করলো কিন্তু গিফট তোমার সেই ছোটটাই রয়ে গেল তাহলে তো হবে না। এইজন্য যখন সে কন্ট্রোল বেশি করতে পারবে তখন তাকে আরো বড় গিফট দিতে হবে। The child should void before retiring, ঘুমাতে যাওয়ার আগে সে একবার প্রস্রাব করে ফেলবে। তারপরে ওয়াকিং দ্য চাইল্ড রিপিটেডলি, অনেকেই করে এটা, to take him or her to the bathroom is not generally useful and may further endanger or aggravate anger in child or parents. তাহলে কি করতে হবে? Using an alarm clock to wake the child once, শুধুমাত্র একবার 2 থেকে 3 ঘন্টা ঘুমানোর 2 থেকে 3 ঘন্টা পরে। আর কোনো অবস্থাতেই পানিশমেন্ট বা হিউমিলিয়েশন করা যাবে না, এটা স্ট্রংলি ডিসকারেজ করতে হবে। ফার্মাকোথেরাপি, সেকেন্ড লাইন ট্রিটমেন্ট, যেগুলো আমরা বললাম, এর বাইরে ডিডিএপিপি স্প্রে পাওয়া যায়, দেওয়া যেতে পারে, ইমিপ্রামিন ট্যাবলেট পাওয়া যায়, সেটাও দেওয়া যেতে পারে। এখন আসো অটিজম। অটিজমের আমি কিন্তু খুব সংক্ষেপে শেষ করতে চাচ্ছি, বুঝতেই পারতেছো তোমরা। অটিজম হচ্ছে একটা পারভাসিভ নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার which is characterized by এই তিনটা তোমাদের পরীক্ষার সময় ধরা হয় এবং এই তিনটা দয়া করে মুখস্থ করে ফেলবা। impaired social interaction and communication, failure to develop pretend play, মানে কোনো কিছুতে সোশ্যাল ইমিটেটিভ প্লে, অর্থাৎ আগের থেকে শুরু করতে দিলে যদি তুমি কোনো একটা মানে খেলা বা শুরু করতে দাও সেটা করতে পারবে না। failure to prevent pretend play, এটা প্লে না, হ্যাঁ প্লে, and not following the instructions, সেই ইনস্ট্রাকশন শুনবে না। restricted repetitive and stereotype pattern of behavior, হ্যাঁ ইন্টারেস্ট এন্ড অ্যাক্টিভিটিস, তার সে যেটা করে ওটাই করতে থাকবে, হ্যাঁ তার ওই যে হাতের মুভমেন্ট পায়ের মুভমেন্ট যা করে সেগুলো এগুলো একই রকম বারবার করে, হ্যাঁ একই জিনিস বারবার খাইতে চায় এরকম। তো এটা বিস্তারিত ব্যাখ্যাতে আমি এখন যাব না। আমার মূল টার্গেট হলো তোমাদের হোয়াট ইজ অটিজম বললে এই অটিজমের ক্যারেক্টারিস্টিক যে তিনটা, impaired social interaction and communication, failure to develop pretend play and not following the instructions, restricted repetitive and stereotype pattern of behavior, interest and activities, এটা জানা লাগবে। এখানে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের মধ্যে 4-5টা ডিজিজ আছে। একটা হলো অটিস্টিক ডিসঅর্ডার, আরেকটা হচ্ছে অ্যাসপারজারস ডিসঅর্ডার, আরেকটা হচ্ছে চাইল্ডহুড ডিসইন্টিগ্রেটিভ ডিসঅর্ডার, রেটস ডিসঅর্ডার, আর পারভাসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নট আদারওয়াইজ স্পেসিফাইড। তো এইটা মাঝে মাঝে কেউ জিজ্ঞেস করতে পারে। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের মধ্যে এই 5টা ক্লাসিফিকেশন আছে। রেড ফ্ল্যাগ সাইন্স ফর অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এটা তোমাদের ওই যে আইএমসি এর বইয়ের পিছন দিকে আছে। এটা মাঝে মাঝে পরীক্ষা, এক্সপ্রেশন বাই 6 মান্থস অর দেয়ারআফটার, 6 মাস বয়স হয়ে গেছে বা তার চেয়ে বেশি হয়ে গেছে কিন্তু সে হাসে না, হ্যাঁ বা জয়ফুল অন্য কোনো এক্সপ্রেশন দেয় না, সেটা হচ্ছে রেড সেল। নো
back and forth sharing of sounds, smiles and other facial expression by 9 months. ওই সময় বাচ্চারা সাধারণত কিছু একটা, আমরা যদি কিছু বাচ্চাকে বলি তখন বাচ্চাও কিছু বলার চেষ্টা করে, কিন্তু যাদের অটিজম আছে তারা সাধারণত 9 মাস বা তারপরেও এই ধরনের শেয়ারিং করে না। নো বাবলিং বাই 12 মান্থস, 12 মান্থসেও যদি সে নিজে নিজে কোনো অর্থহীন শব্দ উচ্চারণ না করে, সেটাও রেড ফ্ল্যাগ সাইন্স ফর অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। নো ব্যাক এন্ড ফোর্থ গেস্টার্স সাচ এস পয়েন্টিং, ওই যে কিছু একটা দেখাই দিলে, হ্যাঁ, হাত নাড়ানো, এইগুলো আর কি, যে তুমি একটা কিছু করে দিলা সে ওইটা করবে আবার, এটা করবে। পয়েন্টিং, শোয়িং, রিচিং অর ওয়েভিং বাই 12 মান্থস, এটা করবে না। নো ওয়ার্ডস বাই 16 মান্থস, যদি 16 মাস বয়স চলে যায় কোনো শব্দ উচ্চারণ করতে না পারে, তাহলে সেটাও অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডারের হওয়ার সম্ভাবনা আছে। নো মিনিংফুল 2 ওয়ার্ড ফ্রেজেস বাই 24 মান্থস, 2 বছর হয়ে গেছে তো 2 ওয়ার্ড ফ্রেজের কোনো শব্দ উচ্চারণ করতে পারে না অর্থবোধক, তাহলে সেটাও রেড ফ্ল্যাগ সাইন। এনি লস অফ স্পিচ, বাবলিং অর সোশ্যাল স্কিলস, অর্থাৎ যেটা অ্যাপিয়ার করছিল সেটা থেকে যদি কোনোভাবে ডিটোরিয়েট করে, সেই ক্ষেত্রে এটা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হতে পারে। ম্যানেজমেন্ট কি? এখানে মূলত হচ্ছে পেডিয়াট্রিক প্র্যাকটিশনার এটা লিড করবে, তবে এখানে মাল্টিডিসিপ্লিনারি লাগবে। তাহলে পেডিয়াট্রিক প্র্যাকটিশনার শুড এইম টু ফস্টার এ লং টার্ম কোলাবোরেটিভ রিলেশনশিপ উইথ দ্য ফ্যামিলি, রিকোয়ার্স মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, এখানে সাইকোসোশ্যাল ইন্টারভেনশন লাগবে, আর্লি ইন্টেন্সিভ বিহেভিয়ারাল ইন্টারভেনশন, অ্যাপ্লাইড বিহেভিয়ারাল অ্যানালাইসিস, এগুলো কতগুলো নাম। তারপরে স্ট্রাকচার্ড এডুকেশনাল অ্যাপ্রোচ, ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্ল্যান, প্রত্যেক বাচ্চার জন্য আলাদা আলাদা করে প্ল্যান করা লাগতে পারে, স্পিচ থেরাপি লাগতে পারে, ফার্মাকোথেরাপি, এটাতে ওই শুধুমাত্র ইন্টারভেনশনের মধ্যে ইরিটেবিলিটি, হাইপার অ্যাক্টিভিটি, রিপিটেটিভ বিহেভিয়ার, সেলফ ইনজুরিয়াস বিহেভিয়ার, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলো যদি থাকে তাইলে ওষুধ দেওয়া হয়, নাইলে ওষুধ দেওয়া হয় না। এবং যেই ওষুধগুলো দেওয়া হয় এর মধ্যে হচ্ছে রিসপেরিডন, এরিবিরাজল আর ইন্ট্রানেজাল অক্সিটোসিন, এটা মোস্ট রিসেন্ট। এই ড্রাগগুলা দেওয়া হয়। এগুলো তোমাদের খুব বেশি জানা লাগবে না। তোমাদের এখানে ওই যে অটিজম কাকে বলে, অটিজমের 3টা ক্যারেক্টারিস্টিক্স বললাম সেটা, এবং ওই রেড ফ্ল্যাগ সাইন্স ফর অটিজম, এগুলো অবশ্যই জানতে হবে। এখন আসলে এরপরে আরেক চ্যাপ্টার আছে, সময় কিন্তু শেষ হয়ে গেছে, আরো 2 চ্যাপ্টার আছে। আমি না পারলে শুধু ওই কি পড়তে হবে সেটা বলে শেষ করে দিব। কমন চাইল্ডহুড ম্যালিগন্যান্সিস, ওই একই রকম, যেহেতু ম্যালিগন্যান্ট ডিজিজ, চাইল্ডহুড ম্যালিগন্যান্সি কি হয় সেটার নাম জানা লাগবে। ডিফাইন এন্ড ক্লাসিফাই লিউকেমিয়া, এটা তোমরা আগে পড়ছো, এর আগে অন্যান্য ক্লাসে ছিল। তারপরে পেডিয়াট্রিক্সে যেরকম পড়ানো হয়েছে, আমি যেরকম পড়াইছি সেরকম করে শিখবা। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অফ অ্যাকিউট লিউকেমিয়া, কি প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে, হাউ টু ডায়াগনোস লিউকেমিয়া, ব্লাড এন্ড মুভমেন্ট অফ ফিচার্স অফ অ্যাকিউট লিউকেমিয়া, ট্রিটমেন্ট অফ অ্যাকিউট লিউকেমিয়া এন্ড ক্লাসিফাই লিম্ফোমা। অর্থাৎ এখানে সবই লিউকেমিয়া রিলেটেড, শুধুমাত্র উপরে একটা হলো কমন ম্যালিগন্যান্সিস, চাইল্ডহুড ম্যালিগন্যান্সি, আর তার শেষে আছে একটা ক্লাসিফাই লিম্ফোমা। আমরা একটু র্যাপিডলি আগাই। কমন ম্যালিগন্যান্সিস এর মধ্যে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া টপ মোস্ট, তারপরে হচ্ছে ব্রেইন এন্ড সিএনএস টিউমার, এখানে লাগবে না, টিউমার ব্রেইন এন্ড সিএনএস টিউমার হইলে এটা ম্যালিগন্যান্ট, এবং এইটা সেকেন্ড। তোমরা মনে রাখবা যে এটা তোমরা অনেক সময় কমন, আমি কিন্তু প্রশ্ন করি কমনের মধ্যে এটা না বললে হবে না, সুতরাং এটা হলো সেকেন্ড মোস্ট কমন। সুতরাং অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়ার পরেই ব্রেইন এন্ড সিএনএস টিউমার, তারপরে হলো নিউরোব্লাস্টোমা, তারপর হলো সফট টিস্যু সার্কোমা, উইলমস টিউমার, নন হজকিন্স লিম্ফোমা, হজকিন লিম্ফোমা, অ্যাকিউট গ্রানুলোসাইটিক লিউকেমিয়া, রেটিনোব্লাস্টোমা, হেপাটোব্লাস্টোমা, অনেক লম্বা আছে লিস্ট, কিন্তু প্রথম দিকে 2-3টা না বললে হবে না। যেমন তুমি যদি ব্রেইন এন্ড সিএনএস টিউমার আর নিউরোব্লাস্টোমা বাদ দিয়ে অন্যগুলো বলো, তাহলে এটা অ্যাকসেপ্টেবল না। অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া কি ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসে? এখানে নন স্পেসিফিক কিছু ফিচার থাকতে পারে, অ্যানোরেক্সিয়া, ইরিটেবিলিটি, লেথার্জি, তারপরে অ্যানিমিয়া থাকবে, ব্লিডিং ম্যানিফেস্টেশন, পিটি, চিপার, পুরা ইকাইমোসিস, মিউকাস মেমব্রেন ব্লিডিং, এগুলো থাকতে পারে, ফিভার থাকতে পারে, তারপরে লিম্ফেডিনোপ্যাথি সাধারণত থাকে, জেনারেলাইজড লিম্ফেডিনোপ্যাথি, স্প্লেনোমেগালি, হেপাটোমেগালি, বোন পেইন, আর্থ্রালজিয়া, বডি টেন্ডারনেস। প্রসঙ্গক্রমে বলে যে বনি টেন্ডারনেসে বাচ্চাদের কজের মধ্যে একটা হচ্ছে লিউকেমিয়া, একটা হচ্ছে স্কারবি, আর একটা হচ্ছে কনজেনিটাল সিফিলিস, এটাও পরীক্ষার সময় দেওয়া হয় বা জিজ্ঞেস করা হয়। সাইন্স অফ রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার লাইক হেডেক, ভমিটিং, এগুলো হইতে পারে যদি ব্রেন ইনভলভমেন্ট হয়ে যায়। মেডিসিনাল মাস যদি থাকে সেই ক্ষেত্রে চেস্টে হইতে পারে, টেস্টিকুলার ইনভলভমেন্ট হইতে পারে। ল্যাবরেটরি ইনভেস্টিগেশন সাধারণত হিমোগ্লোবিন পার্সেন্টেজ কম থাকবে, অ্যানিমিয়া, ডব্লিউবিসি কাউন্ট করলে কি হবে, লিউকোসাইটোসিস, and 20% will have count more than 50,000 per cubic millimeter. Significant proportion of these patients will have count less than, কিছু আবার উল্টা কমে যেতে পারে, ওটাকে বলে সাবলিউকেমিক লিউকেমিয়া। তারপরে ইমেচিউর সেলস অর্থাৎ ব্লাস্ট সেল যেগুলা সেগুলা বেড়ে যাবে। ইন রেয়ার কেসেস ব্লাড সেল মে বি অ্যাবসেন্ট, কোনোটাতে নাও থাকতে পারে।
প্লেটলেট কাউন্টে কি হবে? থ্রম্বোসাইটোপেনিয়া হবে। পিবিএফ এ অ্যানিমিয়া, লিউকোসাইটোসিস উইথ ব্লাড সেলস এন্ড থ্রম্বোসাইটোপেনিয়া পাওয়া যাবে। এটাও তোমার পরীক্ষার সময় রিপোর্ট থাকতে পারে এবং তোমাকে কমেন্ট করতে বলা হইতে পারে যে এটা ডায়াগনোসিস কি। বোন ম্যারো এক্সামিনেশন, এইটাও পরীক্ষার সময় রিপোর্টের হিসাবে থাকতে পারে, পরীক্ষা রিটেনেও আসতে পারে, ভাইভাতে ধরা হইতে পারে। বোন ম্যারো এক্সামিনেশনে কি হয়? সেলুলার রেট ইনক্রিজড, মাইলয়েড ইলেকট্রোড রেশিও ইনক্রিজড, ইরিথ্রোপয়েসিস ডিপ্রেসড, গ্রানুলোপয়েসিস ডিপ্রেসড। এখানে গ্রানুলোপয়েসিস কিন্তু মনে রাখবা। হ্যাঁ, এখানে আমি কিন্তু প্রায় জিজ্ঞেস করি এটা পরীক্ষার সময় যে গ্রানুলোপয়েসিস হইলে ডিপ্রেসড, আর লিউকোপয়েসিস যদি হয় অর্থাৎ টোটাল লিউকোসাইট কাউন্ট কিন্তু বেড়ে যায়, তাহলে লিউকোপয়েসিস হচ্ছে ইনক্রিজড, কিন্তু গ্রানুলোপয়েসিস অর্থাৎ গ্রানুলোসাইট কাউন্ট হলে কমে যায়। মেগাক্যারিওপয়েসিস ডিপ্রেসড। বোন ম্যারো যদি পাওয়া না যায়, অনেক সময় নিডল বায়োপসি অফ দা বোন ম্যারো লাগতে পারে, আর সিএসএফ স্টাডি লাগতে পারে সিএনএস ইনভলভমেন্ট দেখার জন্য। চেস্ট এক্সরে লাগবে, টি সেল লিউকেমিয়া যদি হয় তাহলে মেডিসিনাল মাস আছে কিনা দেখার জন্য। হ্যাঁ, টেস্টিকুলার বায়োপসি লাগতে পারে যদি সেখানে পেনলেস এনলার্জমেন্ট থাকে। প্লাজমা ইউরিক অ্যাসিড লেভেল, রেনাল ফাংশন, লিভার ফাংশন, এগুলো হইলো ট্রিটমেন্ট শুরু করার জন্য লাগে। ট্রিটমেন্টে প্রথমে হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট, কারেকশন অফ এনিমিয়া, ট্রিটমেন্ট অফ ইনফেকশন, মেইনটেনেন্স অফ ফ্লুইড এন্ড নিউট্রিশন। আর স্পেসিফিক ট্রিটমেন্ট অনেকগুলো রেজিমেন আছে। আমাদের এখানে আমরা খুব লিমিটেড ইয়েতে করি, আমাদের কোনো পেডিয়াট্রিক হিমাটো অনকোলজির টিচার নাই, স্টাফও নাই, আমরা জেনারেল পেডিয়াট্রিশিয়ানরা এটা চালাই। এই ক্ষেত্রে আমরা ইউকেএএলএল 11 রেজিমেন্ট যেটা সেটা ইউজ করি। এইটার ট্রিটমেন্টের কতগুলো ফেজ আছে। একটা নাম হচ্ছে ইন্ডাকশন অফ রিমিশন, তারপর হচ্ছে সিএনএস প্রোফাইল্যাক্সিস, তারপর হচ্ছে সিস্টেমিক কন্টিনিউয়েশন থেরাপি এন্ড রিএনফোর্সমেন্ট। এখানে কোনটাতে কোন ড্রাগ ইউজ করা হয় নামগুলো একটু জানতে হবে, অর্থাৎ এইটা 4টা স্টেপের নাম জানতে হবে এবং কোনটাতে কোন আমি আবার বলে দিচ্ছি, ড্রাগগুলোর নাম বলতেছি না। ইন্ডাকশন অফ রিমিশন, তারপর হচ্ছে সিএনএস প্রোফাইল্যাক্সিস, তারপর সিস্টেমিক কন্টিনিউয়েশন থেরাপি আর রিএনফোর্সমেন্ট। কোনটাতে কোন ড্রাগ দেওয়া হয়, কতদিন দেওয়া হয় একটু পড়বা। প্রগনোসিস হচ্ছে ডিপেন্ডস অন সাব টাইপ, তারপরে এক্সটেনশন অফ দ্য ডিজিজ এট দ্য টাইম অফ ডায়াগনোসিস এন্ড এডিকুয়েসি অফ ট্রিটমেন্ট স্পেশালি ইন দ্য ইনিশিয়াল কোর্স। সাধারণত সাবটাইপিং যখন করা যায় না, অর্থাৎ আমাদের সিলেটের মতো কন্ডিশন যেখানে থাকে, সেখানে আনফেভারেবল প্রগনোস্টিক ফিচার্স হচ্ছে এজ লেস দেন 2 ইয়ার্স অর মোর দেন 10 ইয়ার্স। তারপরে হচ্ছে হোয়াইট সেল কাউন্ট মোর দেন 1 লাখ, মেডিসিনাল মাস আছে, সিএনএস ইনভলভমেন্ট আছে, টেস্টিকুলার ইনভলভমেন্ট আছে, ব্লাস্ট সেল মোর দেন 50%, প্লেটলেটস গ্রেটলি রিডিউসড। এই যদি হয় তাহলে প্রগনোসিস খারাপ। আমার কিন্তু আরেকটা ক্লাস রয়ে গেছে, সময় নাই, এটা বলে দিচ্ছি। শর্ট স্টেচার এন্ড হাইপোথাইরয়েডিজম, এখানে কজেস অফ শর্ট স্টেচার পড়তে হবে, তারপরে হাউ টু ইভালুয়েট এ চাইল্ড উইথ শর্ট স্টেচার এটা পড়তে হবে, কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমের ইটিওপ্যাথোজেনেসিস জানতে হবে, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন জানতে হবে, কিভাবে ডায়াগনোসিস করতে হয় জানতে হবে এবং ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় সেটা জানতে হবে। খুব ইম্পর্টেন্ট। এন্ডোক্রাইনোলজিক্যাল ডিজিজ আমরা একটাই বাচ্চাদের ধরি এবং সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। শর্ট স্টেচার কখন বলে, এটা মনে হয় চলে গেছে, এটা হচ্ছে বিলো, আচ্ছা এটা আগে পরে হয়ে গেছে, সাবনর্মাল হাইট ইন রিলেশন টু আদার চিলড্রেন অফ সেম এজ, সেক্স অর এথনিক ব্যাকগ্রাউন্ড, height or length below more than 3 standard deviation for normal আর short। কজের মধ্যে কিছু এন্ডোক্রাইন ডিসঅর্ডার আছে, হাইপোথাইরয়েডিজম, কোশিং সিনড্রোম, প্রিকোশাস পিউবার্টি, ক্রোমোজোমাল ডিফেক্টের মধ্যে টার্নার সিনড্রোম, ডাউন সিনড্রোম, নিউট্রিশনাল ডিসঅর্ডারের মধ্যে রিকেটস, ইমোশনাল ডেপ্রাইভেশন হইতে পারে, ক্রনিক সিস্টেমিক যে কোনো ডিজিজ হইলেও হইতে পারে। তাহলে তোমাদের পরীক্ষার সময় অত কিছু যদি রিটেনে আসে সুন্দর করে গুছিয়ে লিখবা, আর যদি ইয়েতে আসে ভাইভাতে জিজ্ঞেস করা হয় তাহলে এরকম হাইপোথাইরয়েডিজম, টার্নার সিনড্রোম, ডাউন সিনড্রোম, রিকেটস, হ্যাঁ আরো আছে, এখানে মনে হয় বাদ পড়ে গেছে, না পরে বাদ পড়ে গেছে, এখানে আছে আরো কিছু ডিজিজ আছে, অ্যাকন্ড্রোপ্লাসিয়া যেটা শর্ট স্টেচার হয়। হ্যাঁ, আমি ওই স্লাইডগুলো কেটে কেটে নিছি তো কোনোটাতে মানে একটু বেশি শর্ট চলে আসছে। যাই হোক, কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম এটা মোস্ট কমন ইয়ে এবং সাধারণত ডিটেক্টেড বাই নিউবর্ন স্ক্রিনিং প্রোগ্রাম ইন দ্য ফার্স্ট উইক আফটার বার্থ বিফোর অবভিয়াস সিম্পটমস এন্ড সাইন ডেভেলপস। তবে আমাদের দেশে সবার মানে অন্যান্য দেশে যেরকম সব বাচ্চাদেরই কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম আছে কিনা স্ক্রিনিং করা হয়, আমাদের দেশে হয় না। সুতরাং আমাদের দেশে এটা ডায়াগনোসিস করতে পারতে হবে এবং ট্রিটমেন্ট দিতে হবে, না পারলে এটা এক ধরনের অপরাধ হবে, কারণ এই বাচ্চা পরবর্তীতে প্রতিবন্ধী হবে। Most infants are asymptomatic at birth due to transplacental passage of maternal T4. Birth weight and length are normal, but head size may be slightly increased because of mixed edema of the brain. Anterior and posterior fontanelles are open widely. এটা হলো বার্থে প্রেজেন্টেশন। যদি 3 to 6 months এ আসে, growth retardation থাকবে, child will be stunted, extremities are short and head size is normal or increased. Anterior fontanelle is large and posterior fontanelle may remain open. Eye appear far apart, decreased depressed nasal bridge থাকতে পারে, palpebral fissure are narrow and the eyelids are swollen। পরীক্ষার সময় তোমাদেরকে ডাউন সিনড্রোম অথবা
কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমের ফটো দেওয়া হয় এবং সেটা দেখে তোমাকে কি কারণে তুমি এটা কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম বলতেছো বা কি কারণে ডাউন সিনড্রোম বলতেছো সেটা বলা লাগে। এবং সেই ক্ষেত্রে ডিডি কি, যদি হাইপোথাইরয়েডিজম হয় তাহলে ডিডি ডাউন সিনড্রোম হলে ডিডি হাইপোথাইরয়েডিজম। সুতরাং হাইপোথাইরয়েডিজম খুব ভালো করে পড়া লাগে, শুধু ইয়ের জন্য না, রিটেনের জন্য না। পরীক্ষার সময় রিটেনের কোশ্চেনও থাকে, ভাইভাতেও থাকে, প্লাস হইলো ওই যে ফটো দেওয়া হয়। The mouth is kept open and the thick broad tongue protrudes. Dentition, দাঁত দেরিতে উঠে। Neck is short and thick and there may be deposition of fats above the clavicle and between the neck and shoulder. Hands are broad and the fingers are short. Skin is dry and scaly. Myxedema হইতে পারে, particularly in the skin, eyelids, back of the hands and external genitals. Developmental delay হয়, mental retardation থাকে, voice hoarse থাকে, sexual maturation দেরিতে হইতে পারে অথবা নাও হইতে পারে। Muscles are usually hypotonic, but in rare instances এটা hypertrophy হয়ে যেতে পারে, pseudo hypertrophy, সেটার নাম হলো Cochard-Davry-Siebelin syndrome। ইনভেস্টিগেশন কি করবা? সাধারণত বায়োকেমিক্যাল টেস্টের মধ্যে সিরাম T4 অথবা FT4 করা হয়, TSH লেভেল দেখা হয়। In primary hypothyroidism, TSH level will be high, T4 or free T4 are low. Skeletal maturation দেখা যায় এক্সরে করে, সাধারণত হাতের এক্সরে করা হয় এবং সেইখানে delayed appearance of the ossification center, epiphyseal dysgenesis হইতে পারে। তারপরে হলো থাইরয়েড স্ক্যানিং করা যায় ফর অ্যামাউন্ট অফ থাইরয়েড টিস্যু, ইক্টোপিক থাইরয়েড, এটা দেখার জন্য। নিওনাটাল স্ক্রিনিং করা হয়, যদি আমরা এখানে সবার করি না। স্ক্রিনিং ইজ ডান বিটুইন 2 to 5 days of life by heel puncture। এখানে TSH অথবা T4 দুইটা দেখা হয়, তবে আমাদের এখানে সব টিচাররা এটা অ্যাকসেপ্ট করে তুমি TSH দেখবা। তো TSH যদি বেশি থাকে তাহলে সাসপেক্ট করবা এবং সাসপেক্টেড কেসের ক্ষেত্রে ফার্দার ইভালুয়েশনে TSH, T4, রেডিওলজি, থাইরয়েড স্ক্যান সবই করা যেতে পারে। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস একটু আগে বলে গেছি। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে লাইফ লং সিনথেটিক থাইরক্সিন as single dose, morning dose দেওয়া হয়, dose adjusted as the child grows to maintain the normal level of T4 and TSH। এই ক্ষেত্রে 3 মাস 2 থেকে 3 মাস পর পর প্রথম দিকে ইয়া লাগে, ফলো আপ লাগে, হাইট এবং নিউরো ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট করতে হয়। বোন এজকে অ্যাডভান্স হইতে দেওয়া যাবে না, এই জন্য মাঝে মাঝে ওই বোন এজও দেখতে হবে এবং প্যারেন্টসকে কাউন্সেলিং করতে হবে, যে এটা লাইফ লং ট্রিটমেন্ট লাগবে এবং কোনোভাবে এই ট্রিটমেন্টে ইয়ে করা যাবে না। প্রগনোসিস, এটা ডিপেন্ড করে হলো কখন ট্রিটমেন্ট শুরু করা হয়েছে। ইফ দ্য ট্রিটমেন্ট স্টার্টেড বিফোর 6 weeks অফ লাইফ, ইউজুয়ালি দেয়ার ইজ নরমাল আইকিউ। আফটার 6 weeks যদি শুরু করা হয় তাহলে 35 থেকে 55% পর্যন্ত আইকিউ হইতে পারে। আর আফটার ইনফেন্সি এন্ড চাইল্ডহুড স্টেজ, অ্যাডাল্ট হাইট মে বি রিচড বাট নিউরো ডেভেলপমেন্ট ইজ গার্ডেড। অর্থাৎ তুমি ডায়াগনোসিস করলা হলো 3 বছর বয়সে, তাহলে কি হবে? তুমি যদি ট্রিটমেন্ট করো তাহলে তার হাইটটা ঠিক হয়ে যাবে, চেহারাটা সুন্দর হয়ে যেতে পারে, কিন্তু নিউরো ডেভেলপমেন্টাল যে ইয়েটা সেটা ঠিক মতো আর হবে না। আমি মনে হয় মোটামুটি শেষ করে ফেলছি। তোমাদের কি কারো কিছু জিজ্ঞেস করার আছে? আছো তো তোমরা নাকি? কোনো কিছু জিজ্ঞেস করার আছে? যেহেতু কেউ কিছু বলতেছো না, আমি ধরে নিচ্ছি তোমরা সবাই বুঝছো। আর যেহেতু এটা এই বছরই পড়ানো হয়েছে রিভিউ ক্লাস, আমি চেষ্টা করছি সংক্ষেপে যতটুকু ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো কভার করে দেওয়ার। আর একটু বেশি সময় নিলে হয়তো ভালো হইতো, কিন্তু রিভিউ ক্লাস তো এই জন্য এর বেশি নিতে চাই না। তো আমার সাথে তোমাদের লেকচার ক্লাস আপাতত শেষ। আগামী সপ্তাহ থেকে অন্য টিচাররা দিবেন, আমি তো বলেই দিলাম, ডাক্তার আখলাক আহমেদ নিবে আমার মানে ওই বৃহস্পতিবারের ক্লাসটা। এরপরে হয়তো ওই একই রিভিউ ক্লাস হবে। রিভিউ ক্লাস শেষ হওয়ার পরে তোমাদের টিউটোরিয়াল বা অন্য ক্লাসগুলো শুরু হইতে পারে এবং সেই ক্ষেত্রে আমি আবারও আসতে পারি। তো এই পর্যন্ত যখনই দেখা হোক, পরীক্ষার হলে দেখা হোক আর আবার ক্লাস নিতে গিয়ে দেখা হোক, এই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমার জন্য দোয়া করবা। থ্যাংক ইউ।